আসসালামু আলাইকুম। বায়োলজির অন্যতম গুরুত্বপূর্ণ কিন্তু কঠিন একটি টপিক আমরা আজ আলোচনা করব। টপিকটির নাম হচ্ছে বেরো রিফ্লেক্স। তোমাদের বইয়ে দেওয়া আছে রক্তচাপ নিয়ন্ত্রণে বেরো রিসেপ্টরের ভূমিকা, এই টপিকটি। আমি যখন অ্যাডমিশনের ক্লাস করি তখন অনেক বেশি স্টুডেন্ট এই টপিকটি সম্পর্কে প্রশ্ন করে, ভাই এই টপিকটা ভালো করে বুঝাই দেন, আমরা খুব ভালো করে বুঝি নাই। হ্যাঁ, কিভাবে রক্তচাপ নিয়ন্ত্রিত হয়, উচ্চ রক্তচাপ ব্যারোরিসেপ্টর কিভাবে কাজ করে, নিম্ন রক্তচাপ ব্যারোরিসেপ্টর কোন মেকানিজমে কাজ করে, এই কয়েকটা বইয়ে হালকা করে দেওয়া আছে। মানে খুব ভালোভাবে তুমি বুঝতে পারবে না, কনসেপ্টে গ্যাদার করতে পারবে না। তুমি হয়তো মুখস্থ করে এমসিকিউ পাঠ করতে পারবা, বাট ডিপলি প্রশ্ন আসলে আনসার করতে পারবে না। তাই আমরা এই টপিকটা একটু ডিটেলসে আমরা বোঝার চেষ্টা করব। ভাই শুরুতে আসি রক্তচাপ, এই বিষয়টা আগে আমরা বুঝি। রক্তচাপ, এই রক্তচাপ জিনিসটা আসলে কি? রক্ত যখন রক্ত নালীর মধ্য দিয়ে প্রবাহিত হয়, যখন রক্ত নালীর মধ্য দিয়ে রক্ত প্রবাহিত হয়, তখন কি করবে? সাপোজ দেখো রক্ত যদি এদিক মুভমেন্ট করে এদিক যদি প্রবাহিত হয়, তাহলে প্রবাহিত হওয়ার সময় এই রক্তনালীর প্রাচীরে উলম্বভাবে, দেখো রক্ত প্রবাহিত হচ্ছে এই দিকে, কিন্তু পার্শ্ব চাপ দেওয়ার সহজ কথা, রক্তনালীর প্রাচীরে যে পার্শ্ব চাপ দেয় এই দিক বরাবর, আমরা সেটাকে বলবো রক্তচাপ। অর্থাৎ রক্তনালীর ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হওয়ার সময় রক্তনালীর প্রাচীরে যে পার্শ্ব চাপ প্রয়োগ করে সেটাকে আমরা বলতেছি রক্তচাপ বা ব্লাড প্রেশার। এখন দেখো এই যে রক্তনালীর কথা বললাম, আমরা জানি তো রক্তনালী তিন ধরনের হয়, যাদের বদ্ধ রক্ত সংবহন তন্ত্র আছে আর কি, তিন ধরনের হয়। যেমন ধমনী হবে, শিরা হবে, আর হবে কৈশিক জালিকা। তাহলে এই যে রক্তচাপ যে পরিমাপ করবো, এটা কোথায় পরিমাপ করবো? ধমনী, শিরা নাকি কৈশিক জালিকা? আনসার কি হবে বলো তো? এর আনসার ধমনী। এর আনসার হচ্ছে রক্তচাপ মাপা হবে কোথায়? এটা মাপা হবে ধমনীতে বা আর্টারিতে। এখন কেন ধমনী বা আর্টারিতে মাপা হয়? ওকে, হৃৎপিণ্ড হৃৎপিণ্ড যখন রক্ত পাম্প করে তখন সর্বপ্রথম রক্ত কোন রক্তনালীর মাধ্যমে দেহে পরিবাহিত হয়? ধমনীর মাধ্যমে। অর্থাৎ সবচেয়ে ব্লাড প্রেসার বা রক্তচাপ বেশি ফিল হবে কোথায়? ধমনীতে ফিল হবে। ওকে, আমরা আর ওয়াল বা প্রাচীর পুরো কার, ধমনী নাকি শিরা? আনসার সহজ কথা, সেটা কি ধমনী। তার মানে এখানে রক্ত চাপ বেশি ফিল হয়, ভালোভাবে বোঝা যায়। আমরা এই জন্য ধমনী রক্ত পরিমাপ করে থাকি, রক্তচাপ পরিমাপ করে থাকি। ওকে, আমরা এরপরে আসি। তাহলে দেখো এই রক্তচাপ কত প্রকার হতে পারে? রক্তচাপ এটা কত প্রকার হতে পারে? দুই প্রকার হতে পারে। ওকে, তুমি ধমনীতে পরিমাপ করো, কিন্তু হৃৎপিণ্ডের অবস্থান যেটা দুই প্রকার হবে। হৃৎপিণ্ড যখন সংকোচন অবস্থায় থাকে, আমরা আগের ক্লাসে পড়ে আসছিলাম, তাকে বলি কি বলা হয়? তাকে সিস্টল। হৃৎপিণ্ডের সংকোচন অবস্থায় তখন তাকে বলা হয় সিস্টল। হৃৎপিণ্ড যখন প্রসারিত অবস্থায় থাকে তখন আমরা সেটাকে বলি ডায়াস্টল। তুমি দেখো তো হৃৎপিণ্ড যখন পাম্প করবে বা সংকুচিত অবস্থায় থাকবে তখন কি প্রেসার কম ফিল হবে নাকি বেশি ফিল হবে? চাপ। যখন হৃৎপিণ্ড যখন সংকোচন করবে রক্তকে এখান থেকে খুব দ্রুত গতিতে বের হয়ে যাবে, তার মানে আর্টারিগুলোতে কি হবে? চাপ বেশি ফিল হবে। সংকোচনকে বলি সিস্টল। তাহলে প্রেসারকে কি বলবো? সিস্টোলিক প্রেসার। কি বলবো? সিস্টোলিক সিস্টোলিক প্রেসার বা সিস্টোলিক চাপ। এখন এটা বেশি হবে আমরা এটা বুঝতে পারছি। আর হৃৎপিণ্ড যখন প্রসারণ অবস্থা থাকে তখন আমরা বলবো কি তাহলে? ডায়াস্টোলিক প্রেসার। ডায়াস্টোলিক প্রেসার। এখন এইটা কি থাকবে? সিস্টোলিক প্রেসার তুলনামূলক বেশি থাকবে। এখন নরমাল কত আসলে একজন সুস্থ স্বাভাবিক মানুষের কত থেকে কত পর্যন্ত হতে পারে সিস্টোলিক প্রেসার? সেটা হবে তোমার নরমালি 100 থেকে 139 একক। কি মিলিমিটার একক সহজ, সেটা হলো মিলিমিটার মার্কারি। মিলিমিটার মার্কারি প্রেসার 100 থেকে 139 সিস্টোলিক প্রেসার। আর ডায়াস্টোলিক কত? যেহেতু কম হবে এটা, এটা কত হবে? এটা হবে তোমার 60 থেকে 89 89, আরে বাংলা ইংলিশের সাথে বলতেছি, 89 মিলিমিটার মার্কারি। ওকে, এখন সিস্টোলিক প্রেসার 100 থেকে 139 স্বাভাবিক, ডায়াস্টোলিক 60 থেকে 89 পর্যন্ত। কিন্তু অপটিমাম ব্লাড প্রেসার, অপটিমাম মানে আদর্শ যেটা, অপটিমাম হচ্ছে বলো? অপটিমাম হচ্ছে তোমার
120 ডিভাইডেড বাই 80। এই যে ব্লাড প্রেসার যেটা, এটা হলো অপটিমাম বা আদর্শ ব্লাড প্রেসার, অর্থাৎ সিস্টোলিক 120 আর ডায়াস্টোলিক কত 80। এটা হচ্ছে আমার আদর্শ ব্লাড প্রেসার। এর চেয়ে অল্প এদিক হতে পারে, কম বেশি হতে পারে। ওকে, আমি হঠাৎ করে কোনো কারণে রক্তচাপ বেড়ে যেতে পারে, হঠাৎ কোনো কারণে রক্তচাপ কমে যেতে পারে, আবার সেটা আমাদের শরীর নিজেই কি করে নেয়, নরমাল অবস্থায় নিয়ে আসে, বাইরে থেকে ট্যাবলেট ইউজ করা লাগে না। আমরা ওই প্রক্রিয়া কি বলবো, বেরো রিফ্লেক্স, ওইটাকেই বলবো বেরো রিফ্লেক্স। ওকে, আমরা এখানে আসি। তারপরে দেখো এই যে রক্তচাপ, আমরা এত কথা বলে আসলাম, রক্তচাপের সংজ্ঞা দেখলাম, সিস্টোলিক প্রেসার, ডায়াস্টোলিক প্রেসারের উপরে আসলাম। এখন রক্তচাপ পরিমাপ করা হয় এমন কোনো যন্ত্র আছে কি বলো তো? আছে তো অবশ্যই, তার নাম কি? রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? রক্তচাপ মাপার যন্ত্র, তার নাম কি? স্ফিগমোম্যানোমিটার। স্ফিগমোম্যানোমিটার, এই যন্ত্রের মাধ্যমে কি হয়, রক্তচাপ মাপা হয়। ওকে, আমার এখান থেকে রক্তচাপ থেকে জাস্ট এই কয়টা ইনফরমেশন পড়া লাগবে এমসিকিউ এর জন্য। আমরা আমাদের মেইন ফোকাস থাকতে এই বেরো রিফ্লেক্স, এই প্রক্রিয়াটা বোঝা। এখন দেখো, বেরো রিফ্লেক্স বোঝার আগে আমার আরেকটা ওয়ার্ড বোঝা লাগবে, তার নাম হলো বেরো রিসেপ্টর। বেরো কথা আসে চাপ থেকে, বেরো বা বার মানে চাপ, রিসেপ্টর মানে গ্রাহক, চাপ গ্রাহক। এখন কোন উদ্দীপনা গ্রহণ করতে পারে, স্নায়ুকোষ বা নিউরন, এরা কি করতে পারে, উদ্দীপনা গ্রহণ করতে পারে, আবার সেটা মুভমেন্ট করতে পারে, তাই না, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারে। এখন দেখো তো, এই যে বেরো রিসেপ্টর, এটা নিশ্চয়ই কোনো কি আমাদের স্নায়ুকোষ, এটা নিউরন, তাই না? কি করবে সে, সে কি ধরনের সেন্স গ্রহণ করবে, সেটা হচ্ছে চাপ। ওকে, সেটা গ্রহণ করবে চাপ। আমরা এখানে বলতেছি বেরো রিসেপ্টর, এটা হচ্ছে তোমার সংবেদী স্নায়ু প্রান্ত। সংবেদী স্নায়ু প্রান্ত, কোন নার্ভ বা স্নায়ুর প্রান্ত, একটা এন্ডিং। এখন আমরা দেখি তো এটা কোন কোন স্নায়ু হতে পারে। দুইটা, এই বেরো রিসেপ্টর দুইটা স্নায়ু নার্ভ এন্ডিং হতে পারে। যেমন আমরা কি লিখে দিই, যদি এই কথাটা বই ডিরেক্টলি বলা নাই, একটা হতে পারে ভেগাস আর আরেকটা হতে পারে গ্লোসোফেরেঞ্জিয়াল। গ্লোসোফেরেঞ্জিয়াল, আমরা এই কথাগুলো এখানে তো পড়বোই, এটা আমরা সামনে পড়বো, আবার অষ্টম অধ্যায়ে প্রপারলি ক্লিয়ার হয়ে যাব এই দুটো স্নায়ু সম্পর্কে। তাহলে বেরো রিসেপ্টর হচ্ছে এটা কি, একটা নিউরনের এন্ডিং, এটা শেষ প্রান্ত আর কি। এতে কাজ হচ্ছে চাপ গ্রহণ করা, চাপের পরিমাপ করা, আর ওই সেলসটা মস্তিষ্কে পাঠানো। আর এরা কোথায় কি করবে, কোন কোন স্নায়ুর এন্ডিং, এটা ভেগাস স্নায়ু আর গ্লোসোফেরেঞ্জিয়াল, এই দুইটা স্নায়ুর এন্ডিং আমরা কি বলতেছি, বেরো রিসেপ্টর। এখন দেখো, আমরা এখানে আরো কিছু জিনিস পড়বো। এরা মস্তিষ্কের মধ্যে কোথায় কাজ করবে, এই যে সেন্স, যে চাপ যে তোমার সেন্সটা নিয়ে নিল, মস্তিষ্কে কোথায় পৌঁছাবে, এটা মস্তিষ্কে কোথায়, মস্তিষ্কের মেডুলাতে অথবা হাইপোথ্যালামাস, দুইটা, মস্তিষ্কের মেডুলাতে অথবা হাইপোথ্যালামাস, এই দুইটা জায়গায় আমরা সামনে দেখবো এটা এখানে। তারপর আসি এই বেরো রিসেপ্টর এর অবস্থান অনুযায়ী, বেরো রিসেপ্টর তার অবস্থান অনুযায়ী দুই ভাগে ভাগ করা হয়, মূলত দুই প্রকার। তাহলে কোন ধরনের অবস্থায় আছে তার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করছে, একটা উচ্চ চাপ বেরো রিসেপ্টর আর একটা বলা হচ্ছে নিম্ন চাপ বেরো রিসেপ্টর। এখন দেখো, উচ্চ চাপ বেরো রিসেপ্টর এটা কোথায় থাকে, উচ্চ চাপ আমরা বুঝতে পারছি যেখানে ব্লাড প্রেসার বেশি থাকবে, চাপ বেশি থাকবে, সেখানে থাকবে কি উচ্চ চাপ বেরো রিসেপ্টর। ওকে, তাহলে কোথায় চাপ বেশি থাকে দেখো তো, যখন হৃৎপিণ্ড সংকুচিত অবস্থায় থাকে তখন আমরা কি দেখি, রক্ত এখান থেকে খুব দ্রুত গতিতে বের হয়ে আসবে। আমাদের গ্রামের ভাষায় সিরিঙ্গি মেরে যখন বের হয়ে আসবে, তখন এই রক্ত কোথায় বের হয়ে আসবে, প্রথম এখান থেকে বাম ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টায় আসবে, এখান থেকে অ্যাওর্টার মাধ্যমে সারা দেহে ছড়ায় যাবে। এখন কোশ্চেন ভাইয়া, এখানে দেখো তো এই যে অ্যাওর্টাটা যে আছে, আমরা এটাকে বলি অ্যাওর্টিক আর্চ। আর্চ কথা মানে বাঁকা, অ্যাওর্টার যে বাঁকা স্থান, এই অঞ্চলে থাকবে কি তোমার এই উচ্চচাপ বেরো রিসেপ্টর। আরেকটা জায়গা কোথায় থাকতে পারে দেখো তো, আমরা এই অ্যাওর্টিক, এই যে অ্যাওর্টিক আর্চ বা অ্যাওর্টা, এর কয়েকটা ব্রাঞ্চ দেখা যায়। যেমন দেখো এখানে ব্রাকিওসেফালিক আর্টারি, এটা ব্রাকিওসেফালিক আর্টারি, এটা কমন ক্যারোটিড আর্টারি, আর হচ্ছে লেফট সাবক্লেভিয়ান আর্টারি, এই তিনটে ব্রাঞ্চ দেখা যাচ্ছে। এর ভিতরে
এই ব্রাকিওসেফালিক তোমার নামগুলো জানা দরকার নেই এখন এই মুহূর্তে, মানে ইন্টারমিডিয়েট আর কি। এখন দেখো আমি যেটা বলবো লিখে দেবো ওটা তুমি জানবা। তারপর দেখো এই যে ব্রাকিওসেফালিক যে আর্টারি আছে এটা ব্রাঞ্চ একটা বের হয়ে আসছে রাইট সাবক্লেভিয়ান আর্টারি, এর পাশে তো লেফট আছে লেফট সাবক্লেভিয়ান আর্টারি। তার উপর দেখো এই যে একটা আর্টারি উপরের দিকে চলে গেছে, আমরা এটাকে বলবো রাইট কমন ক্যারোটিড আর্টারি, এটা হলো কি লেফট কমন ক্যারোটিড আর্টারি। এই কমন ক্যারোটিড আর্টারি আর দুটো করে ব্রাঞ্চ দেয়, একটা ভিতরের দিকে যায় তাকে বলে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, একটা বাহিরের দিকে এক্সটারনাল ক্যারোটিড আর্টারি। দেখো এটা বাহিরের দিকে এক্সটারনাল, এটা ভিতরের দিকে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। তাহলে এই ইন্টারনাল ক্যারোটিড আর্টারি দেখো তো এর একটা অংশ ফোলা দেখা যাচ্ছে না এখানে, দুইটার ক্ষেত্রে কমন ক্যারোটিড আর্টারির যে ব্রাঞ্চ যেটা বলতেছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, তার যে ফোলা অংশ গোড়ার দিকে যে ফোলা অংশ আমরা এটাকে বলি ক্যারোটিড সাইনাস। তাহলে এইটার নাম হচ্ছে এই যে এইটা আর এইটা এই দুইটার একই নাম, সেটা হলো কি ক্যারোটিড সাইনাস। ক্যারোটিড আমরা এখানে লিখি সাইনাস, মানে সাইনাস কথা মানে ফোলা স্থান, সাইনাস মানে বোঝায় কি এরকম ফোলা স্থান, হঠাৎ একটা লান্ডি আসতেছে সাপের ভিনের মতো, তাই না? আমরা এটাকে বলবো ফোলা স্থান বা সাইনাস। এখন দেখো আমি যেটা বলতে চাচ্ছিলাম, যখন রক্ত সংকোচন, যখন হৃৎপিণ্ড সংকুচিত হয় তখন ব্লাড বের হয়ে আসে, ব্লাড বের হয়ে আসলে সর্বপ্রথম ধাক্কাটা কোথায় খাবে? অ্যাওর্টায় খাবে। যেখানে বাঁকা থাকবে, যেখানে ফোলা থাকবে সেখানে বেশি কি হয়? প্রেসার ফিল হয়, সেখানে স্ট্রেস হবে, তাই না? একটু প্রসারিত হয়ে যাবে, একটু মোটা হয়ে যাবে রক্ত যাওয়ার কারণে এই অংশটা কি হয়ে যাবে? একটু প্রসারিত হয়ে যাবে, রাবারের মতো টান লাগবে, বেশি টান টান হয়ে যাবে এই অংশটুকু। ওকে, তাহলে এই ক্ষেত্রে চাপ মেজারমেন্ট করার উৎকৃষ্ট সময়, কারণ এখানে সবসময় বেশি চাপ থাকে। তুমি চিন্তা করো এখান থেকে এই স্নায়ুগুলো, এই নার্ভ এন্ডিং গুলো সবসময় কি করতেছে? সিগন্যাল পাঠাচ্ছে কোথায়? মস্তিষ্কের মেডুলাতে। তাহলে উচ্চ চাপ সিগন্যাল পাঠাবে কোথায়? মস্তিষ্কের মেডুলাতে, মস্তিষ্কের মেডুলা এখানে কি করবে? সিগন্যাল পাঠাবে। এখন তুমি চিন্তা করো যখন তুমি নরমাল সুস্থ স্বাভাবিক মানুষ, যখন তুমি বিশ্রামরত অবস্থায় আছো তখন এই যে বেরো রিসেপ্টর গুলো আছে এইগুলো যে মস্তিষ্কে সিগন্যাল পাঠাতেছে, যে পরিমাণে পাঠাবে, যে পরিমাণে সিগন্যাল পাঠাবে, যখন প্রেসার বেশি হয়ে যাবে, যখন ব্লাড প্রেসার বেশি হয়ে যাবে, এখানে বেশি বেশি টান ফিল হবে, তখন কি করবে? সিগন্যাল বেশি পাঠাবে মস্তিষ্কে, তাই তো? যখন প্রেসার কমে যাবে তখন সিগন্যাল কি করবে? কম পাঠাবে। তার মানে মেডুলা কি করবে? মেজারমেন্ট করবে সিগন্যাল কেমন আসছে, স্বাভাবিক, বেশি নাকি কম। এখন দেখো সিগন্যাল কি আসছে? বেশি আসছে। নরমাল যা আসে, স্বাভাবিক যা আসে তার চেয়ে অনেক কি আসছে? বেশি আসছে। তার মানে তখন বুঝবে কি? তখন ব্রেন বুঝবে যে কি হয়ে গেছে? ব্লাড প্রেসার বেড়ে গেছে। তাহলে কি করা লাগবে? কমানো লাগবে। এই যে সিগন্যাল আসলো কোথায়? মেডুলাতে। তারপর কি হবে? তোমার সিগন্যালটা কমানো দরকার, ব্লাড প্রেসার কমানো দরকার। এখন কি করা যেতে পারে? এখন একটা সাবস্টেন্সের নাম তুমি শুনছো মনে হয়, এসিটাইল কোলিন। এসিটাইল কোলিন না শুনলে অষ্টম অধ্যায়ে শুনবা। এই এসিটাইল কোলিন এইটা নিঃসরণ করবে কোথায় জানো? এই এসএ নোডে। এই যে এসএ নোড, এই এসএ নোডে কি করবে? এসিটাইল কোলিন নিঃসরণ করবে। মেডুলা থেকে সিগন্যাল পাওয়ার পর এসিটাইল কোলিন নিঃসরণ করবে কোথায়? এসএ নোডে। এখন তুমি আসো, এই এসএ নোডে কি করতেছিল? হার্টবিট বাড়াইতেছিল, পাম্প বেশি বেশি হচ্ছিল, তাই না? এই জন্য তো বুঝতে ব্লাড প্রেসার বেশি, কারণ পাম্প কি হচ্ছে? বেশি বেশি হচ্ছে। এখন এই যখন এসএ নোডে এসিটাইল কোলিন এই সাবস্টেন্স চলে আসে, তখন এসএ নোড পাম্প কম করে। আগে যে রেটে পাম্প করতেছিল এখন পাম্প রেট কি হয়ে গেছে? কমে গেছে। এখন তার পাম্প রেট অলরেডি কি হয়ে গেছে ভাইয়া? কমে গেছে। এক্ষেত্রে আরেকটা কাজ করে, তাহলে দেখো যখন পাম্প রেট কমে যাবে তখন এখানে একটু প্রেসার কি হবে? কম ফিল হবে, কারণ আগের মতো হার্টের সংকোচন প্রসারণ করতেছে না, কম করতেছে। ফলে কি হচ্ছে? একটু এখানে প্রেসার কম ফিল হচ্ছে, আমরা যেটাকে বলি রক্তচাপ কিছুটা কমছে। এখন আরো তো আছে, তাই না? সম্পূর্ণ তো নিয়ন্ত্রণ হয়ে যায় নাই। এই আরেকটা কাজ একই সাথে করবে, সে এই যে রক্ত বাহিকাগুলো যে ছিল এগুলোকে মোটা করে দেবে। দেখো রক্ত বাহিকাগুলো কি হয়েছে? মোটা করে দিচ্ছে। তাহলে দুইটা কাজ করবে একসাথে। একটা কাজ হচ্ছে
যখন তোমার ব্লাড প্রেশার বেশি ফিল হবে, তখন মেডুলা সিগন্যাল যাওয়ার পর অ্যাসিটাইলকোলিন নিঃসরণ করবে কোথায়? এসএ নোডে। তারপরে কি হবে এখানে? এই হার্ট পাম্প করা কমাই দিবে, সংকোচন প্রসারণ হার্টবিট কমে যাবে। আরেকটা কাজ, রক্তবাহিকা কি হবে? মোচক হবে। আগে যতটুকু রক্তবাহিকা ছিল, যতটুকু প্রশস্ত বা ব্যাস ছিল, ব্যাসটা বাড়ায় দিচ্ছে, ফলে কি হবে? এই পার্শ্বচাপটা কি কমে যাবে না? দেখো তো, একটা সরু রক্তবাহিকায় যে পরিমাণ চাপ ফিল হবে, সেম রক্ত একটা মোটা রক্তবাহিকায় চাপ কি কিছুটা কমে যাবে। তাহলে এইভাবে কি করবে সে? রক্তচাপটা, ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণে নিয়ে আসবে। এটা কোন ক্ষেত্রে ছিল ভাই? এটা ছিল যখন রক্তচাপ বেশি হয়ে গেছিল, তাহলে কোথায় কোথায় কাজ করছে? মস্তিষ্কের মেডুলাতে কাজ করছে। আর কোন সাবস্টেন্স? অ্যাসিটাইলকোলিন, সাবস্টেন্সের নাম অ্যাসিটাইলকোলিন। এটা কি করছে? হার্টবিট কমাইছে, আবার রক্তবাহিকার ব্যাস বা আর্টারির ব্যাস বাড়াইছে। দুইটা কাজ হচ্ছে এক্ষেত্রে। আচ্ছা, আরেকটা জিনিস বলি, লিখি নাই, সেটা হচ্ছে এই উচ্চ চাপ যে বেরোরিসেপ্টরের অবস্থান কোথায় কোথায়? দেখো তো, অ্যাওরটিক আর্চে আছে, অ্যাওরটিক আর্চ। আর কোথায় আছে? ক্যারোটিড সাইনাস। তাহলে এরা সবাই কি? অ্যাওরটা। এরা সবাই কি? আর্টারি। তাহলে দেখো তো, উচ্চ চাপ যে বেরোরিসেপ্টর, এর আরেকটা নাম আছে, সেটা হলো আর্টারিওলার রিসেপ্টর। উচ্চ চাপ বেরোরিসেপ্টর, এর আরেকটা নাম হচ্ছে আর্টারিওলার রিসেপ্টর। আমরা এক্ষেত্রে এই যে কন্ডিশনটা পড়লাম, এটা কোন অবস্থায়? যখন রক্তচাপ বেড়ে যায়, আবার যখন রক্তচাপ কমে যায় বা ব্লাড প্রেশার কমে যায়, তখন উচ্চচাপ বেরোরিসেপ্টর কিভাবে কাজ করতে পারে? ভাইয়া দেখো তো, উচ্চচাপ বেরোরিসেপ্টর এই কথার মানে কিন্তু এটা না যে ব্লাড প্রেশার বাড়লে এটা কাজ করবে, ব্লাড প্রেশার কমলে এটা কাজ করবে। এই কথার মানে এটা না। এই কথার মানে হচ্ছে এর অবস্থান কোথায়? যেখানে ব্লাড প্রেশার সবসময় বেশি থাকে, সে এখানে থাকবে। এই জন্য তার নাম উচ্চচাপ। যেখানে ব্লাড প্রেশার কম থাকে সব সময়, সেখানে থাকবে, এই জন্য তার নাম হলো নিম্নচাপ। ঠিক আছে? তাহলে দেখো, যখন ব্লাড প্রেশার কমে যায়, তখন এই উচ্চচাপ বেরোরিসেপ্টর কিভাবে কাজ করে? যখন ব্লাড প্রেশার কমে যায়, সহজ কথা, সিগন্যাল আগে নরমালি যা গেছে, এখন সিগন্যাল তার চেয়ে কি কম যাচ্ছে, কোথায় যাচ্ছে? মেডুলাতে। এক্ষেত্রে আবার আসো, সেটা হচ্ছে সিগন্যাল যাচ্ছে মেডুলাতে। মেডুলা যাওয়ার পর আগে কি নিঃসরণ করছিল? অ্যাসিটাইলকোলিন। এক্ষেত্রে আরো কথা আছে অনেক, আমরা সেগুলো বললাম না। আগে নিঃসরণ করছিল অ্যাসিটাইলকোলিন, এখন এপিনেফ্রিন বা নরএপিনেফ্রিন। এপিনেফ্রিন বা নরএপিনেফ্রিন নিঃসরণ করবে, এপিনেফ্রিন বা নরএপিনেফ্রিন নিঃসরণ করবে। এর কাজ অ্যাসিটাইলকোলিনের ঠিক উল্টা। এ কি করবে? এই অ্যাসিডে যাওয়ার পর সিগন্যাল কি করবে? হার্টবিট বাড়াবে। এর কাজ হচ্ছে হার্টবিট বাড়ানো। দেখো তো, হার্টবিট এটা বাড়াবে। আর যেহেতু ব্লাড প্রেশার কম, ব্লাড প্রেশার বাড়ানো দরকার, তাহলে তুমি কি করবা? এই যে রক্তবাহিকার যে ব্যাসের সিস্টেম কমাই দাও, রক্তবাহিকাকে সরু করে দাও, তাহলে হার্টবিট বাড়াবে। আবার আরেকটা কাজ হচ্ছে রক্তবাহিকার যে ব্যাস, এটাকে কমাই দেবে। বেশ, তাহলে রক্ত আবার আগের অবস্থায় চলে আসবে। এটা কোন অবস্থায় বললাম? যখন রক্তচাপ কমে যায়। ওকে, আমরা এখানে আরেকটা ইনফরমেশন পাবো যেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কি? তুমি দেখো তো, এই যে আমরা বলতেছি অ্যাওরটিক আর্চ, এখান থেকে সিগন্যাল নিয়ে যাচ্ছে কোথায়? মস্তিষ্কের মেডুলাতে। আবার এই যে ক্যারোটিড সাইনাস, এখান থেকে সিগন্যাল নিয়ে যাচ্ছে সেটা কোথায়? মস্তিষ্কের মেডুলাতে। এখন কোন কোন স্নায়ু নিয়ে যাচ্ছে? আমরা জানি দুইটা স্নায়ু আছে, একটা ভেগাস স্নায়ু, অনেকগুলি আছে, বাট বেরোরিসেপ্টরের মধ্যে দুইটা স্নায়ু হয়, একটা ভেগাস আর একটা গ্লোসোফেরেঞ্জিয়াল। তাহলে তুমি দেখো তো, এইখান থেকে কোনটা থেকে কে নিয়ে যাবে? তুমি দেখো বুক অঞ্চল, এই যে অ্যাওরটিক আর্চ যেটা আছে, বাকাস্থান, এটা কোন অঞ্চলে আছে ভাইয়া? এই বুক অঞ্চলে আছে, এই বুক অঞ্চলে আছে। তাহলে বুকে সাপ্লাই দেয় কোন স্নায়ু? সেটা ভেগাস। হৃৎপিণ্ডে, ফুসফুসে, পাকস্থলী সব জায়গায় সাপ্লাই দিবে কে? সেটা হচ্ছে ভেগাস, তাই না? তাহলে এই যে অংশটা, এখান থেকে সাপ্লাই দিচ্ছে ভেগাস, অ্যাওরটিক আর্চে
সাপ্লাই দিবে 10 নং কর্টেক্স স্নায়ু যার নাম হলো ভেগাস। বুকে ভেগাস, বুক কোথায়? অ্যাওর্টিক আর্চ, এখানে ভেগাস। তারপরে দেখো ক্যারোটিড সাইনাস, এটা কোথায়? বা এটা এই অঞ্চল, এই অঞ্চল, এই পাশে ক্যারোটিড সাইনাস, এই পাশে। তাহলে এই যে অঞ্চলটা, এটা কি গলা বলতেছি না আমরা? দেখো তো গ্লসোফেরেঞ্জিয়াল, বা গ্লসো কথার মানে জিহ্বা, ফেরিংস মানে কি? ফেরিংস কথা মানে কি ভাই? গলবিল। তাহলে দেখতো জিহ্বা আর গলবিল এইটার সাথে দেখো খুব কাছাকাছি না? গ্লসোফেরেঞ্জিয়াল, গ্লসো মানে জিহ্বা, ফেরিংস মানে গলবিল। তাহলে দেখো জিহ্বা আর গলবিলের সাথে এটা খুব কাছাকাছি। তাহলে এই যে অঞ্চলটা ক্যারোটিড সাইনাস, এখান থেকে নিয়ে যাবে কে? 9 নং কর্টেক্স স্নায়ু যার নাম হলো, তার নাম কি? গ্লসোফেরেঞ্জিয়াল। আমরা অষ্টম মধ্যে খুব ক্লিয়ার হয়ে যাব। এখন তুমি আসো, মস্তিষ্ক থেকে খুব কাছে কোনটা? এটা না? মস্তিষ্ক থেকে খুব কাছে এইটা। তাহলে এখানে 9 নং কর্টেক্স স্নায়ু, মস্তিষ্ক থেকে একটু দূরে বুক, এখানে থাকবে 10 নং কর্টেক্স স্নায়ু। যেভাবে পারো তুমি মনে রাখা লাগবেই। তাহলে অ্যাওর্টিক আর্চ থেকে নিয়ে যাবে ভেগাস, আর ক্যারোটিড সাইনাস থেকে নিয়ে যাবে কে? গ্লসোফেরেঞ্জিয়াল। আমরা এখানে লিখিয়ে দিই। আচ্ছা, এখানে অবস্থানটা কোথায়? উচ্চচাপ ব্যারোরিসেপ্টর, এর অবস্থান অ্যাওর্টিক আর্চ আর ক্যারোটিড সাইনাস, মুখস্থ করা লাগবে এটা। তারপরে আমরা এক্ষেত্রে আসি নিম্নচাপ ব্যারোরিসেপ্টর। নিম্নচাপ ব্যারোরিসেপ্টর, দেখো এর অবস্থান কোথায়? হার্টে সবসময় প্রেসার কম ফিল হয় কোথায়? চাপ। দেখো তো এই যে অ্যাওর্টা আছে, সরি অ্যাওর্টা না, আমরা এটা বলি এই যে এটা কি বলা হয়? রাইট এট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকল। দেখো তো এখানে সারা দিকে রক্ত এসে জমা হয়, ফলে এই অঞ্চলগুলোতে খুব বেশি প্রেসার ফিল হয় না, রক্ত আস্তে আস্তে জমা হইতেছে। এখান থেকে পাম্প করে না, সংকোচন করে রক্ত এখানে পাঠিয়ে দিচ্ছে। তাহলে এখানে দেখো এদের কাজ কিন্তু খুব বেশি না, এখানে ব্লাড খুব বেশি কি থাকে না, প্রেসার ফিল করে না, একেবারে লো প্রেসার থাকে এক্ষেত্রে। তাহলে দেখো এই যে নিম্নচাপ ব্যারোরিসেপ্টর, তার অবস্থানটা কোথায় কোথায় হবে? ডান এট্রিয়াম আর ডান নিউরোর প্রাচীর, ডান এট্রিয়াম ডান নিউরোর প্রাচীর। আর প্রেসার কোথায়? বড় বড় যে সিস্টেমিক যে শিরা আছে, দেহের যে বড় বড় সিস্টেমিক শিরা মানে দেহ শিরা, তাই না? সেক্ষেত্রে আরেকটা হচ্ছে যখন ফুসফুস থেকে যখন রক্ত কোথায় আসবে? এই লেফট এট্রিয়ামে ফিরে আসে, যে বাহিকার মাধ্যমে ফিরে আসে তার নাম আমরা কি বলি? পালমোনারি শিরা বলে থাকি, পালমোনারি শিরা। তাহলে 4টা জায়গায় থাকবে, এক্ষেত্রে প্রেসার কম, এখান থেকে জাস্ট আসবে, প্রেসার নেই তো একটা। তাহলে 4টা জায়গায় নিম্নচাপ ব্যারোরিসেপ্টরের অবস্থান কোথায়? ডান এট্রিয়াম ও ডান ভেন্ট্রিকুলার প্রাচীর, ডান এট্রিয়াম ও ডান ভেন্ট্রিকুলার প্রাচীর। আর বড় বড় সিস্টেমিক শিরা পালমোনারি রক্তবাহিকা বা পালমোনারি শিরা। তাহলে দেখো তো টোটাল এই 4টা জায়গায় থাকবে, মানে 4টা নাম পড়া লাগবে তোমার। বড় বড় সিস্টেমিক শিরা, পালমোনারি রক্তবাহিকা বা পালমোনারি শিরা, ডান এট্রিয়াম ডান ভেন্ট্রিকুলার প্রাচীর, বাম এট্রিয়াম বাম ভেন্ট্রিকুলার প্রাচীর কিন্তু না। ওকে, এই 4টা জায়গায় থাকবে কি? নিম্নচাপ ব্যারোরিসেপ্টর। আমরা এই জন্য এটাকে বলি কার্ডিও পালমোনারি ব্যারোরিসেপ্টর। কার্ডিও দেখো কোথায়? হৃৎপিণ্ডে আছে, এজন্য বলতেছে কার্ডিও। ফুসফুসের যে বাহিকা পালমোনারি শিরা, এজন্য বলতেছে কার্ডিও পালমোনারি ব্যারোরিসেপ্টর। ওকে, আমরা এটা লিখে নিতে পারবো। আমরা এখানে আরেকটা বিষয় দেখব, এই যে এটা সরাসরি কি করছে? চাপ মেজারমেন্ট করছে। কি পরিমাণ চাপ, কি পরিমাণ চাপ দিচ্ছে রক্তবাহিকায়, এটা মেজারমেন্ট করছে। কিন্তু এর মেজারমেন্ট বা এর চাপ নিয়ন্ত্রণের পদ্ধতি ভিন্ন। এখানে তো চাপ কম, তাই না? চাপের পরিমাণ কম, তাহলে চাপ মেজারমেন্ট করতে পারবে না। পারবে কি? এখানে কি আসে? রক্ত আসে, সারা দেহ থেকে কি আসে ভাইয়া? রক্ত আসে। তার মানে রক্তের পরিমাণ, এই রক্তের পরিমাণটা কি করতে পারবে? বুঝতে পারবে যে একটু আগে বা নরমালি সারাদিন বা কি বলা হয় নরমালি কতটুকু রক্ত আসে, এখন কত আসতেছে, বেশি নাকি কম, এটা পরিমাপ করতে পারবে। এই চাপ প্রপারলি পরিমাপ করতে পারবে না, এই পরিমাপ করতে পারবে আয়তন। এই আয়তন নিয়ন্ত্রণের মাধ্যমে, আয়তন নিয়ন্ত্রণের মাধ্যমে কি করবে? রক্তচাপ নিয়ন্ত্রণ করবে। এই জন্য এটার আরেক নাম হচ্ছে আয়তন রিসেপ্টর, আয়তন রিসেপ্টর। ওকে, তাহলে আমরা এইটার মেকানিজম দেখব, এটা কোথায় কাজ করবে তুমি চিন্তা করো। এর কথা হচ্ছে রক্তের আয়তন কম, তাই না? রক্তের প্রথমে কি দেখবো আমরা? ভলিউম বেশি। আমরা এক্ষেত্রে নিয়ে আসি রক্তের পানির পরিমাণ বেশি হয়ে গেছে, সরি রক্তের কি বেশি? আয়তন বেশি, রক্তের ভলিউম বেশি।
এখন রক্তের ভলিউম বেশি, এই সিগন্যালটা চলে যাবে কোথায়? এই সিগন্যাল চলে যাবে মস্তিষ্কের হাইপোথ্যালামাস। তাহলে নিম্নচাপ কাজ করবে শুরুতেই কোথায়? এটা কাজ করবে হাইপোথ্যালামাসে, এটা কাজ করবে মস্তিষ্কের হাইপোথ্যালামাসে। এখান থেকে যখনই বুঝবে যে কি করছে, এর রক্তের আয়তন বেশি, রক্তের আয়তন বেশি, তখন কি করবে? এই হাইপোথ্যালামাস থেকে ADH ক্ষরণ কমাই দিবে। ADH এটার ক্ষরণ কমাই দিবে। ADH ক্ষরণ কি হবে? কমে যাবে। ADH মানে কি? অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এর আরেকটা নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন। বই সুন্দর করে দেওয়া আছে। এই হাইপোথ্যালামাস থেকে গঠিত হয়, হ্যাঁ, মানে হাইপোথ্যালামাস থেকে, হাইপোথ্যালামাসের পিটুইটারি গ্রন্থি থেকে গঠিত হয় ADH বা ভ্যাসোপ্রেসিন। এখন তুমি আসো, ADH ক্ষরণ যদি কমে যায়, জানো ADH কি কাজ করে? ADH কাজ করে তোমার কিডনিতে গিয়ে কাজ করবে, মূত্র থেকে পানি পুনঃশোষণ করে, তাই না? যেহেতু ADH ক্ষরণ কমে যাবে, তার মানে মূত্র থেকে পানি পুনঃশোষিত হবে না, মূত্র থেকে পানি কম পরিমাণে কি হবে? শোষিত হবে। ফলে বেশি বেশি কি হবে? মূত্র তৈরি হবে। দেখো তো ADH এর কাজ কিন্তু এটাই। ADH এর কাজটা কি করা? মূত্র থেকে পানি শোষণ করা, ফলে কম মূত্র তৈরি হয়। যেহেতু ADH কমে যাচ্ছে, তার মানে মূত্র থেকে পানি শোষণ কি হবে? কম হবে, ফলে বেশি মূত্র তৈরি হবে। যেহেতু রক্তের আয়তন বেড়ে গেছিল, ফলে রক্তচাপ বেড়ে গেছিল, এখন তোমার কাজ কি করা? রক্তের আয়তন কমাই দেওয়া। কি কেমনে কমাই দেবা? বেশি বেশি পানি মূত্রের মাধ্যমে কি করে দাও? বের করে দাও। তাহলে দেখো হাইপোথ্যালামাস ADH কমাই দিছে। ADH কমে যাওয়ার কারণে কি হবে? পানি পুনঃশোষণ, পানি পুনঃশোষণ কমে যাবে, পানি পুনঃশোষণ কমে যাবে। আচ্ছা, আরেকটা বিষয় দেখো তো, আমরা কিডনির ক্ষেত্রে যা পড়ি, এটাকে পুনঃশোষণ কেন বলা হয়? শোষণ না বলে পুনঃশোষণ কেন বলা হয়? কিডনিতে তো পুনঃশোষণ ছিল না, মানে শোষণ তো ছিল না, একটাই ছিল। কারণ হচ্ছে এরা সর্বপ্রথম কোথায় শোষিত হয় জানো? আমাদের ইন্টেস্টাইনে, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, এক্ষেত্রে কি হয়? শোষিত হয় প্রথম, তারপরে আবার শোষিত হয় কোথায়? কিডনিতে। এই জন্য বলা হয়েছে পুনঃশোষণ। যাই হোক, আমরা এখানে আবার আসি। তাহলে পানি পুনঃশোষণ যদি কমে যায়, তাহলে মূত্র তৈরি কি হবে? মূত্র তৈরি বেশি হয়ে যাবে। ফলে বেশি মূত্র তৈরি হলে কি আবার? রক্তের আয়তন কমে যাবে, তাই না? এর ফলে রক্তের আয়তন কমে যাবে। রক্তের আয়তন কমে যাওয়া মানে কি? রক্তের চাপ কমে যাওয়া। যেহেতু চাপ বেড়ে গেছিল, চাপ কমাই দিছে। ওকে, এখন উল্টা কাজ করবে। যদি কোনো কারণে রক্তচাপ কমে যায়, যদি কোনো কারণে রক্তচাপ কমে যায়, এই সিগন্যালটা যাবে কোথায়? মস্তিষ্কের হাইপোথ্যালামাসে। তখন কি করবে? ADH ক্ষরণটা বাড়ায় দিবে। তখন কাজ একটাই, ADH ক্ষরণ বাড়ানো। আর ADH যদি বাড়ায় দেয়, পানি পুনঃশোষণ কি হয়ে যাবে? বেড়ে যাবে। পানি পুনঃশোষণ যদি বেড়ে যায়, তাহলে মূত্র তৈরি কি হবে? কমে যাবে। ফলে রক্তের আয়তন কি হবে? বৃদ্ধি পাবে। রক্তের আয়তন বৃদ্ধি পাবে মানে কি? চাপ বৃদ্ধি পাবে। এই প্রসিডিউর, তাই না? এই মেকানিজমে কাজ করবে নিম্নচাপ বায়োরিসেপ্টর। আমরা এই ক্ষেত্রে আরেকটা বিষয় নিয়ে আসবো ছোট্ট করে। দেখো, এই যে আয়তন নির্ণয়ের মাধ্যমে যখন রক্তের চাপ সে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, একই সাথে সে কিন্তু কি করে ফেলে? আরেকটা কাজ করে ফেলে, সেটা মূত্র। এই মূত্রের আয়তন কি করে ফেলে? কমায় ফেলতে পারে, বাড়ায় ফেলতে পারে, মানে প্রভাবিত করে, তাই না? দেখো তো, মূত্রের সাথে কি সরাসরি সম্পৃক্ত আছে না এই যে নিম্নচাপ বায়োরিসেপ্টরের? এই জন্য এই নিম্নচাপ বায়োরিসেপ্টরকে, মানে এর প্রভাব রয়েছে মূলত দুইটা তন্ত্রে। একটা রক্ত সংবহন তন্ত্র, আর একটা কোথায়? রেচন তন্ত্র। তাহলে নিম্নচাপ বায়োরিসেপ্টর কোন কোন তন্ত্রের প্রভাব রাখতে পারে? একটা হচ্ছে রক্ত সংবহন প্লাস রেচন, এই দুইটা তন্ত্র। ওকে, দেখো তো আমরা কি পড়লাম? যে কয়েকটা কথা লিখছি, এই কয়েকটা কথা পড়বা, সাথে অবস্থানগুলো, ব্যাস, আর কিছু পড়া লাগবে না। এখন দেখো আমরা একটু রিভিউ করি